আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অর্থ ও মানব পাচারের দায়ে লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ শহীদ ইসলাম পাপুলকে ৪ বছর কারাদণ্ড দিল কুয়েতের আদালত। পাঁচ হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ ৭ জনকে দেয়া হল করোনার ভ্যাকসিন। টিকা নিলেন ২ প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য সচিব। অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দুই ধাপ নেমে বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন। এবং চট্টগ্রামকে বাসযোগ্য নগর গড়ার প্রতিশ্রুতি, নতুন মেয়র রেজাউল করিমের প্রহসনের নির্বাচন, অভিযোগ ডক্টর শাহাদাতের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। অর্থ ও মানব পাচারের দায়ে লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে ৪ বছর কারাদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত। একই সাথে রায়ে তাকে ১৯ লাখ কুয়েতি ডিনার বা ৫৩ কোটি ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল জারাকেও একই সাজা দিয়েছেন আদালত। অর্থ ও মানব পাচারের অভিযোগে গত বছরের ৬ জুন কুয়েতে আটক হন শহীদ ইসলাম পাপুল। এদিকে রায়ের পর তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের বাসিন্দারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। এই রায়কে অনেকে স্বাগত জানালেও কেউ কেউ দাবি করছেন পাপুল ষড়যন্ত্রের শিকার। গত ২৬ জানুয়ারি কুয়েতে এই সংসদ সদস্যের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন। এটা আমাদের জন্য লজ্জা এবং আমাদের জন্য এটা দুঃখজনক যে আমরা আমাদের একজন মাননীয় সংসদ সদস্য আজকে বিদেশের মাটিতে আমাদের দেশের সুনাম নষ্ট করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখবো যে আমাদের আরও যারা অর্থ পাচার এবং মানব পাচারের দায় আরও যারা দেশের অর্থ পাচার করছে বিদেশের মাটিতে, তাদেরকে সবাইকে শাস্তির আওতায় আনা হোক। এখানে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা আমার তো সন্দেহ লাগতেছে। তবে যদি কোনো ষড়যন্ত্র থাকে তাইলে এগুলা খতিয়ে দেখা উচিত। দুর্নীতিবাদ যেই হোক তার সাজা আমরা দাবি করি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা সে আশা করি। এই এমপি হোক, সেই মন্ত্রী হোক, যাই হোক, আমরা তার বিচার চাই। রাজধানীর ৫ হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়েছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ ৭০০ জন। আর মন্ত্রিসভার সদস্যদের মাঝে প্রথম টিকা নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেন তিনি। টিকা নিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানও। সাধারণ মানুষের ভীতি দূর করতে টিকা নিয়েছেন বলে জানান তারা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারের মন্ত্রীরা কবে টিকা নেবেন, এমন প্রশ্নের যেন জবাব দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হয়ে সবার আগে করোনার ভ্যাকসিন নিলেন তিনি। মন্ত্রীরা আগে নিক, তারপরে সাধারণ মানুষকে দিক। সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে কেন টিকা দেওয়া হচ্ছে? তো সেই কারণেই কালকে রাত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি, টিকা নেওয়ার পরে আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। অনেকটা আকস্মিকভাবে ভ্যাকসিন নেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানও। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকাল ৯টায় রাজধানীর ৫টি হাসপাতালে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। ভ্যাকসিন সেন্টারে এসে রেজিস্ট্রেশন করার পর দেয়া হয় এই টিকা। করোনায় প্রাণ বাজি রেখে সেবা দেয়া স্বাস্থ্যকর্মীরা আগে টিকা পাওয়ায় সন্তুষ্টি জানান। আমি মনে করি আমার এই ভ্যাকসিনটা খুবই দরকার ছিল, কারণ আমি যেহেতু প্রতি মাসে কোভিড পেশেন্টকে সার্ভিস দিচ্ছি, তো ভ্যাকসিনটা পেয়ে আমি আসলেই খুবই হ্যাপি। যদি আমরা ভ্যাকসিনটা দিই তাহলে আমাদের মানসিক যে শক্তি, মানসিক যে সাহস, এটাকে আরও বাড়াবে, যেটা এই ধরনের রোগকে প্রতিরোধ করার জন্য খুবই জরুরি। ভ্যাকসিন নেয়ার পর গ্রহণকারীকে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়।
চিকিৎসকরা জানান 6 থেকে 8 সপ্তাহ পর শরীরে এই ভ্যাকসিনের কাজ শুরু হবে, তাই টিকা নেওয়ার পরও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আপনারা সবাই টিকা নেন, নিজেদেরকে সুরক্ষিত করেন, আবার টিকা নেওয়ার সাথে সাথে মাস্ক এবং স্বাস্থ্যবিধি ভুলে যাবেন না, সেগুলো অবশ্যই মেনে চলবেন। গাইডলাইনে বলা আছে যে আধা ঘন্টা বিশ্রাম নেবেন, যদি কোনো সাইড ইফেক্ট হয়। ভ্যাকসিন কাজ করতে শুরু করতে 6 সপ্তাহ লাগে, এই 6 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু আক্রান্ত হতে পারি, সেই জন্য সাবধান থাকতে হবে। টিকা কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, যারা ভ্যাকসিন নিয়েছেন সবাই সুস্থ আছেন। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষকে দেয়া হবে এই টিকা এবং সেই প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। যে পরিবেশ মনে হলো যে ঈদের ভাব, যেভাবে ঈদ হয় ঈদের সময়, ঠিক এই ধরনের আনন্দ ঘন পরিবেশে টিকাটা নেওয়া হচ্ছে। নিবন্ধন যদি না করতে পারেন, টিকা কেন্দ্রে এসে আপনারা টিকা নেবেন স্ব জায়গায়। এদিন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন পেশার 700 জন করোনার টিকা নেন। তবে বঙ্গবন্ধু হাসপাতালের একজন স্টাফ টিকা নেওয়ার পর কিছুটা অসুস্থ বোধ করলে চিকিৎসা দেওয়া হয়। 2-1 জনের ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে জানান চিকিৎসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8087 জনে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন মারা গেছেন। মৃতদের মধ্যে 12 জন পুরুষ ও 3 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। সবশেষ 24 ঘন্টায় 14,830টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 509 জন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার 3.43%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,33,953 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 611 জন। মোট সুস্থ 4,78,546 জন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশে ফেরাতে কোনো দ্বন্দ্বে না জড়িয়ে আলোচনার মাধ্যমে তার সমাধান করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের DSCSC 2020-21 কোর্সের গ্র্যাজুয়েশন সেরেমনিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা জানান। অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম। ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ কোর্স 2020-21 সালের গ্রাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোর্সে অংশগ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে দেশকে স্থিতিশীল, টেকসই ও স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এ নীতি নিয়ে সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ। আমাদের পররাষ্ট্র নীতির মূল মন্ত্রটা হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন, আর এই নীতিমালা অনুসরণ করেই আমরা আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আর আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের যে নাগরিকদের আশ্রয় দান এবং তাদের নিজ দেশে যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা জন্য আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর মধ্যে অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। করোনা ভাইরাস আমরা মোকাবেলা করছি, ইতিমধ্যে আমাদের ভ্যাকসিন এসে গেছে, সেটাও আমরা এখন ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও শুরু করেছি। বাংলাদেশের সবাই সুরক্ষিত থাকুক, সুস্বাস্থ্যের অধিকারী হোক, সুন্দর জীবন পাক, সেটাই কামনা করি। এবছর DSCSC কোর্সে সেনাবাহিনীর 127 জন, নৌবাহিনীর 32, বিমান বাহিনীর 23 জন এবং বিভিন্ন দেশের 43 জন অফিসার সহ মোট 225 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 2020 সালে বাংলাদেশে দুর্নীতি কিছুটা বেড়েছে। ধারণা সূচকে 2 ধাপ পিছিয়ে 14 থেকে নেমে এসেছে 12-তে। বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI। প্রভাবশালী দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শরফুল আলমের রিপোর্ট।
ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। দুর্নীতি, ঘুষ লেনদেন, রাজনৈতিক দলের স্বার্থে সরকারি ক্ষমতার অপব্যবহার সহ বেশ কয়েকটি তথ্যের ভিত্তিতে প্রতি বছর দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। অর্থ পাচার, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ব্যাংকিং খাতে নিয়ন্ত্রক সংস্থার নজরদারির অভাব, সরকারি সংস্থার তদারকির গাফলতিতে অনেক দুর্নীতিগ্রস্ত প্রভাবশালীরা পার পেয়ে যাচ্ছে। 2020 সালে এসব সূচকে বাংলাদেশের দুর্নীতির মাত্রাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে টিআই। 180টি দেশের মধ্যে 2 ধাপ পিছিয়ে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 12তম। অবস্থানের বিবেচনায় উপরের দিক থেকে হিসাব করলে 146তম এবার, যেটি 2019 146তম ছিল। কিন্তু অন্য দিক থেকে আবার নিচের দিক থেকে হিসাব করলে আমাদের অবস্থান 2 ধাপ নেমেছে, অর্থাৎ আমরা 14 থেকে 2019-এ যে 14তম অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা নেমে 12 অবস্থানে এসেছি। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে আমাদের এই ফলাফল অত্যন্ত হতাশাব্যঞ্জক। দক্ষিণ এশিয়ায় কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ভুটান, আর সবার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এই তালিকায় ভারত, পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইনের যথাযথ প্রয়োগ, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও দুর্নীতি দমন কমিশনের ক্ষমতার প্রয়োগের মাধ্যমেই দুর্নীতি কমিয়ে আনার সুপারিশ করেছে টিআইবি। আমাদের স্কোর বাড়বে যদি এই ধরনের হাই প্রোফাইল কেসগুলোকে প্রপারলি হ্যান্ডেল করা যায়, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা যায়, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলোতে অগ্রগতি ঘটে। বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও ডেনমার্ক, আর আফ্রিকার দেশ সুদান ও সোমালিয়া রয়েছে দুর্নীতিগ্রস্ত তালিকার সবার শীর্ষে। কিছু যুগান্তকারী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। চট্টগ্রামের নতুন মেয়র হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী ডক্টর সাদত হোসেনকে পরাজিত করেন তিনি। সাধারণ মানুষের প্রত্যাশা শুধু কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন নতুন নগরপিতা। এদিকে একে প্রহসনের নির্বাচন বলে অভিযোগ করেছে বিএনপি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। দু একটি বিচ্ছিন্ন ঘটনা আর নির্বাচনের সকল হিসেব নিকেশ শেষে চট্টগ্রাম সিটির নতুন নগরপিতা হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। 19 লাখেরও বেশি ভোটারের এই শহরে ভোট প্রদান করে 4,36,543 জন, আর এর মধ্যে 3,69,248 ভোট পেয়েছেন রেজাউল করিম চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন পেয়েছেন 52,489 ভোট। ফল ঘোষণার পর পুলিশের নির্দেশনা অনুযায়ী কোনো বিজয় মিছিল করেনি মেয়র কিংবা কাউন্সিলররা। তবে সকালে বিজয়ী মেয়রকে অভিনন্দন জানাতে নগরীর বহদ্দার হাটের বাড়িতে ভিড় করেন শুভাকাঙ্ক্ষী সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় প্রতিক্রিয়ায় আবারও চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিকল্পিত নগর গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে সিটি নির্বাচনকে প্রহসন বলে আবারও অভিযোগ বিএনপির পরাজিত প্রার্থীর। টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত হবে সেই পরামর্শকে গ্রহণ করে আমি এই চট্টগ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। ভোটের দিন সকালে আমাদের নেতাকর্মীরা যারা আসলো তাদেরকে বাধা প্রদান করলো, ভোর 7টা থেকে আমাদের এজেন্টদেরকে তারা মারধর করে করে বের করে দিল। এটা আসলে নির্বাচনের কোনো সুষ্ঠু প্রক্রিয়া হতে পারে না। তবে জনসমর্থনের এই বিজয়ের মূল্য যেন দেন সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়নের ধারা যেন অব্যাহত রাখেন নতুন মেয়রের কাছে প্রত্যাশা ভোটারদের। চট্টগ্রামের মধ্যে যেরকম করে উন্নয়নের ধারাটা অব্যাহত ছিল বয়ে যাচ্ছে, এরকমই বয়ে যাচ্ছে। চট্টগ্রামকে একটা পরিবেশ বাসযোগ্য একটা নগরী হিসেবে গড়ে তুলবে। খেলাধুলার জন্য অ্যাকচুয়ালি মাঠ দরকার। এই জিনিসগুলো ডেভেলপ করলেই আমার মনে হয় যে মানুষ অনেকটা সন্তুষ্ট হবে আর কি। নগরের 39টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 31টিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, 7টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও 1টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। আলোচনার প্রায় বাইরে থাকা রেজাউল করিমকে মেয়র পদে মনোনয়ন দিয়ে বড় চমক দেখিয়েছিল আওয়ামী লীগ। নির্বাচন শেষে সেই তিনিই হয়েছেন এই নগরের নতুন নগরপিতা। এখন কিভাবে তিনি বাস্তবায়ন করবেন তার দেয়া প্রতিশ্রুতি এবং কিভাবে সাজাবেন এই নগরকে, তাই দেখার অপেক্ষায় নগরবাসী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।
মাঝপথে সরে না এসে শেষ পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে চট্টগ্রামবাসী সমর্থন জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে লক্ষ্মীপুর সড়ক বিভাগের 3টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। কিছু কিছু চট্টগ্রামের নির্বাচনেও গতকাল জনগণের আস্থার বহিঃপ্রকাশ ঘটেছে জননেত্রী শেখ হাসিনার প্রতি। বিএনপির এত অভিযোগ অনুযোগ করেও তারা আজকে বিজয়ী হতে পারছে না, কারণ একটা কাজও চোখে পড়ার মতো বিএনপি করতে পারেনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি গদবাঁধা অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি দাবি করেন, নির্বাচনের দিন বিএনপি নেতারাই সহিংস আচরণ করেছেন। সচিবালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে বিএনপির এজেন্ট যায়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, করোনার সময় ভোটের উপস্থিতি এর চেয়ে বেশি আশা করা ঠিক হবে না। ভোটার টার্ন আউট যদি বা কম, তবে এটি করোনার মধ্যে খুব বেশি ভোটার টার্ন আউট হওয়া এটি আশা করাও সঠিক নয়। আর নির্বাচনের ফলাফল চট্টগ্রাম শহরে প্রকৃতপক্ষে 94 সালের পর কার্যত বিএনপি কখনো জয়লাভ করেনি সিটি কর্পোরেশন নির্বাচনে। 2010 সালে মঞ্জুর আলম মঞ্জু সাহেবকে তারা মনোনয়ন দিয়েছিলেন। মঞ্জুর আলম মঞ্জু সাহেব কিন্তু আওয়ামী লীগের মানুষ, অর্থাৎ হায়ারে একজন প্লেয়ার ভাড়া করে একবার একটা রেজাল্ট পেয়েছিল। 94 সালের পর থেকে আসলে তারা কোনো ফল তাদের পক্ষে পায়নি। স্বাস্থ্য খাতে নানা অনিয়মের পর করোনার ভ্যাকসিন নিয়েও সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্বাস্থ্য খাতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান তুলে ধরে নির্মিত প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণেই স্বাস্থ্য খাতের এখন বেহাল দশা। এর আগে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শওকত চৌধুরী বিএনপিতে যোগ দেন। ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন সরকারের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। যে বর্তমান সরকারের হাতে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে, সাধারণ মানুষ কোনো স্বাস্থ্যসেবা পায় না। করোনায় তাদের এটাকে মোকাবেলা করবার জন্য তাদের ভূমিকাটা দেখেন, কীভাবে তারা প্রতিটি ক্ষেত্রে শুধু দুর্নীতির জন্যই তারা কাজগুলো করেছে। এখন ভ্যাকসিন নিয়ে শুরু হয়েছে, এখানেও আপনার কীরকম দুর্নীতি হয়েছে। $2 মানে $2.33 দিয়ে কেনা, সেটা আপনার $4 দিয়ে এরা কিনছে। সেখানে মধ্যস্বত্বভোগী তাদের নিজস্ব একজন সুবিধাভোগীকে তারা সেই দায়িত্ব অর্পণ করে। দুদকের তদন্তের ভুলের শিকার নোয়াখালীর কামরুল ইসলামকে বিচারিক আদালতের দেয়া 15 বছরের সাজা বাতিল করেছেন হাইকোর্ট। একই সাথে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। সেই সাথে ওই মামলার আবারও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন কামরুল। ভুল তদন্তের ঘটনায় আদালতে দুঃখ প্রকাশ করেছেন দুদকের আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সনদ জালিয়াতি করে 1999 সালে মাইজদি কলেজে ভর্তি হন নোয়াখালীর পশ্চিম রাজারামপুরের কামরুল ইসলাম। এই ঘটনায় 2003 সালে মামলা করে দুর্নীতি দমন ব্যুরো। 10 বছর তদন্ত করে পূর্ব রাজারামপুরের আরেক কামরুলের বিরুদ্ধে প্রতিবেদন দেয় দুদকের তদন্ত কর্মকর্তা। পরে বিচারিক আদালত তাকে মোট 15 বছরের কারাদণ্ড দেয়। পরে এ বিষয়ে হাইকোর্টে রিট করেন নোয়াখালীর বিচারিক আদালতের অফিস সহকারী ভুক্তভোগী কামরুল ইসলাম। শুনানিতে তদন্ত কর্মকর্তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে দুদক। উনি রুলটা অ্যাবসলিউট করে যে জাজমেন্টটা হয়েছে ফুল জাজমেন্টটা স্যাটিসফাইড করে দিয়েছেন। যে কনভিকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল আমার রিট পিটিশনের বিরুদ্ধে, সেই কনভিকশন ওয়ারেন্টটা উনি রিকল করেছেন এবং উনি মামলাটিকে আবার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সাথে রিট পিটিশনার যদি দুদকের কাছে তার যেই ক্ষতিটা হলো এটার জন্য দুদকের কাছে যদি কোনো ক্ষতিপূরণের আবেদন করেন, দুদককে সেই ক্ষতিপূরণের আবেদন বিবেচনা করার জন্য
আদালত নির্দেশ দিয়েছে। দুদকের আইনজীবী আদালতকে জানান, এই মামলাটি তদন্ত কর্মকর্তার প্রথম মামলা হওয়ায় অনিচ্ছাকৃত ভুল হয়েছে। শুনানিতে আদালত মন্তব্য করেন, এ ধরনের দু একটি ভুলের জন্য দুদকের গোটা কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়। কমিশন এই রায় পাওয়ার পরে বিষয়টি খতিয়ে দেখবে ভালোভাবে, যদি তার ইচ্ছাকৃত কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় পদক্ষেপ কমিশন অবশ্যই যেন নেয়। তবে এই রায়ে একদিনও কামরুল সাজা ভোগ করেনি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মতিঝিল থেকে মানব পাচারকারী, ভিসা জালিয়াত চক্র এবং কয়েন বিক্রির সাথে জড়িত 5 জনকে গ্রেফতার করেছে পিবিআই। এই চক্রটি ইউরোপে পাঠানোর কথা বলে এবং প্রতারণার মাধ্যমে কয়েন বিক্রি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদ ব্রিফিং এসব তথ্য জানান পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। দেখুন শারমিন রিহার রিপোর্ট। লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে 26 বাংলাদেশি নিহত হওয়ার পর বিশেষ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক পাচারকারী ধরা পড়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে। এরই ধারাবাহিকতায় পিবিআই এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নগরীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে। সংবাদ ব্রিফিংয়ে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার জানান, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ইউরোপে পাঠানোর নাম করে অনেকের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। ওনাদেরকে জানাইছেন, আমরা সবকিছু কনফার্ম করছি, আপনারা চেক করে দেখেন, চেকের পর বাকি টাকা দেবেন। চেক করতে যাওয়ার পর তিনি দেন হলো একটি ওয়ার্ক পারমিট এবং সাথে একটি অ্যাপ্রুভাল লিস্ট। ওই আটজনের সাথে বহু লোকের নাম এবং এই ওয়ার্ক পারমিট বলছে আপনারা চেক করেন। প্রতারণাদের দেখানোর জন্য আপনাদের একটু জানানোর জন্য, ভিকটিম যতক্ষণ পর্যন্ত সর্বশান্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে টাকা দিতেছে। সংবাদ ব্রিফিংয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মানব পাচারের পাশাপাশি এই চক্রটি মূল্যবান পুরাতন কয়েন বিক্রি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। বিভিন্ন ধরনের যন্ত্র কৌশল আছে, সেখানে বিভিন্ন লাল, লাইট, হলুদ বাতি জ্বলে এবং ওনারা ওইটা পানিতে ভাসায় সেই একটা কয়েন। ওইটার জন্য দেখেন একটা ডলার আছে, ডলারে দেখেন ওই যে নাম্বার আছে, এই ডলার মিলাই রাখা আছে। ইউরোপে পাঠানোর কথা বলে এক ব্যক্তির সাথে 7 লাখ টাকার চুক্তি করে এই চক্রটি। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 5 লাখেরও বেশি টাকা পরিশোধও করে ওই ব্যক্তি। হোয়াটসঅ্যাপে আয়ারল্যান্ডের ভিসার কপি পাঠিয়ে বাকি টাকা দাবি করে বিদেশ গমনোচ্ছুক ওই ব্যক্তি দিল্লিতে আয়ারল্যান্ডের দূতাবাসে যোগাযোগ করে জানতে পারে ভিসাটি ভুয়া। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে আঁকা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র। কৃষি জমির ক্যানভাসে জাতির পিতার মুখ আঁকা হচ্ছে দুটি ভিন্ন জাতের ধান দিয়ে। বগুড়া শেরপুরে 100 বিঘা জমিতে ফসল দিয়ে তৈরি হচ্ছে এই চিত্রকর্ম। আয়োজকরা জানান, এটি হবে মাটি ও মানুষের নেতার জন্মশতবর্ষের কৃষিজ উদযাপন। দেখুন ফজলে রাব্বির রিপোর্ট। বিস্তীর্ণ ফসলের মাঠে ফুটে উঠবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখ। 12,92,000 বর্গফুট সবুজ মাঠের ধানের ক্যানভাসে বেগুনি জাতের ধান দিয়ে পরম যত্নে একঝাঁক কৃষিবিদ আঁকছেন এই ছবি। ন্যাশনাল এগ্রিকেয়ারের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের সাথে আছেন 100 ক্যাডেট ও নানা শ্রেণী পেশার মানুষ। 1 বছরের পরিকল্পনার পর গত 2 মাস ধরে তৈরি করা হয়েছে লেআউট। শেষ হয়েছে বীজতলা তৈরি। শুক্রবার শুরু হবে ধান রোপণ। রোপণের পর দিন যত যাবে নানা রঙে ফুটে উঠবে এই ক্যানভাস। তৈরি হবে নতুন বিশ্ব রেকর্ড। বঙ্গবন্ধু দেখানো পথে যারা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন তারা বলছেন, এর মাধ্যমে মাটি ও মানুষের নেতাকে নতুন করে আবিষ্কার করবে বিশ্ব। মাটি ও মানুষের তথা কৃষি ও কৃষক দরদি বঙ্গবন্ধুকে তুলে ধরবে। এটি হবে জাতির পিতার জন্মশতবার্ষিকীর এক অনন্য উদযাপন। গিনেস বুক শুধু নয়, বাংলার কৃষকের হৃদয়ে যেন, বাংলার মানুষের হৃদয়ে যেন এই চিত্র অনাদিকালের জন্য গেঁথে থাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই চিত্রকর্মের ছবি ও ভিডিও চিত্র পাঠানো হবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে। 17 মার্চ জাতির পিতার জন্মদিনে হবে রেকর্ড উদযাপন। এমন প্রত্যাশা নিয়ে ফসলের মাঠে শস্যে শস্যে ফুটে উঠবে বাঙালির প্রিয় নেতা শেখ মুজিবের মুখ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সহজ শর্তে ঋণ পেলে করোনার মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবেন দেশের প্রান্তিক উদ্যোক্তারা। এজন্য ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান।
করোনায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ নিয়ে ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় জানানো হয়, ব্যাংক থেকে বেশি সুদে ঋণ নেয় কুটির, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তারা পিছিয়ে পড়ছেন। তাদের সহায়তায় সরকারি ও বেসরকারি খাতকে মূলধন সহায়তার পাশাপাশি কৌশলগত পরামর্শ দেওয়ার তাগিদ দেন বক্তারা। আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফের ঠিক উপরে পূর্ণিমার চাঁদ দেখা যাবে আজ। স্থানীয় সময় মধ্যরাতে পূর্ণাঙ্গ এই চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। হেরেম শরীফ প্রাঙ্গণ থেকে পবিত্র কাবা এবং পৃথিবীর একমাত্র ওই উপগ্রহ একসাথে দেখা যাবে। জেদ্দা জ্যোতির্বিজ্ঞান সমিতি জানিয়েছে, চাঁদ এ সময় পৃথিবী থেকে 281.125 কিলোমিটার দূরত্বে অবস্থান নেবে এবং পুরোপুরি আলোকিত হবে। কাবা প্রান্তর থেকে চাঁদকে উপভোগ করার প্রস্তুতি নিচ্ছেন সৌদি আরবের নানা শ্রেণী পেশার মানুষ। সৌদি আরবে প্রতি বছর একবারই চাঁদ এভাবে অবস্থান নেয়। সূর্যকেও বছরে দুবার কাবার উপরে দেখা যায়। মুসলমানদের জন্য এসব ঘটনা কেবলার দিক নির্দেশনা জানতে সহায়তা করে। রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হল 5টি লায়ন্স ক্লাবের অভিষেক। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিরেক্টর অ্যান্ড স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। ভার্চুয়ালি অংশ নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন লিডার শেখ কবির হোসেন এবং মুসলিম আলী খান। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন ক্লাবস ইন্টারন্যাশনালের ফাউন্ডার গভর্নর খন্দকার সেলিমা রওশন। অনুষ্ঠানে করোনা মহামারীতে মানুষের পাশে দাঁড়ানো ক্লাবগুলোকে পুরস্কৃত করা হয়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের হাটহাজারী উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, নজরুল ইসলাম, হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম, আশালতা কলেজের সহকারী অধ্যাপক সবুজ কান্তিনাথ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হাটহাজারী শাখার শাখা প্রধান শেখ মোহাম্মদ ওমর এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পার্টিক্স খেলার খবর। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে আরও 2টি স্টেন্ট বসানো হয়েছে। দুপুরে ডাক্তার দেবী শেঠি ও ডাক্তার অশ্বিন মেহতার উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। সৌরভের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে সকালে দেবী শেঠি এসে হাসপাতালের ডাক্তারদের সাথে আলোচনা করেন। বিকেলে সৌরভকে হাসপাতালে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাসপাতাল থেকে বের হয়ে তিনি বলেন, সৌরভ সুস্থ এবং ভালো আছেন, অপারেশন সফল হয়েছে, আপাতত তাকে বেডে দেওয়া হয়েছে। গত 7 জানুয়ারি উডল্যান্ডস হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার 20 দিন পরই বুধবার আবারও সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অর্থ মানব পাচারের দায়ে লক্ষ্মীপুর 2 আসনের সাংসদ শহীদ ইসলাম পাপুলকে 4 বছর কারাদণ্ড দিল কুয়েতের আদালত। 5 হাসপাতালে স্বাস্থ্যকর্মী সহ 700 জনকে দেয়া হলো করোনার ভ্যাকসিন। টিকা নিলেন 2 প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য সচিব। অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দুই ধাপ নেমে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 12, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন। এবং চট্টগ্রামকে বাসযোগ্য নগর গড়ার প্রতিশ্রুতি নতুন মেয়র রেজাউল করিমের, প্রহসনের নির্বাচন অভিযোগ ডক্টর শাহাদুদ্দিন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।